জয় জগন্নাথ। দীঘাতে খুলে গেছে জয় জগন্নাথ, মানে জগন্নাথ দেবের আর একটা মন্দির, ঠিক পুরীর মন্দিরের অনুকরণে। না, এই সমস্ত বিতর্কের মধ্যে একদমই যাব না, কিন্তু তোমাদের সাথে একটা ঘটনা অবশ্যই শেয়ার করি। মন্দির খোলার ঠিক দ্বিতীয় দিনই আমি পৌঁছে গেছিলাম দীঘার মন্দিরেতে, মানে জগন্নাথ দেবের মন্দিরেতে। প্রথম দিনের ভিডিওতে দেখেছিলাম মোবাইল পার্স কিছুই নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বাইরে রেখে যাওয়া হচ্ছে এবং সব কিছু চুরি হয়ে যাচ্ছে। একজন পুলিশ রিপোর্টও দেখিয়েছিল 200খানার ওপর মোবাইল নাকি চুরি হয়ে গেছে, পুলিশ নাকি নিজে থেকেই বলেছে। তাই জন্য নিজের মোবাইল পার্ট সমস্ত কিছু হোটেলের রুমেতে রেখে খুচরো কিছু পয়সা মাত্র পকেটে নিয়ে পৌঁছে গেছিলাম দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরে। কিন্তু গিয়ে দেখলাম সম্পূর্ণ অন্য দৃশ্য। সমস্ত কিছু নিয়ে সুন্দরভাবে যাওয়া যাচ্ছে, বাইরে চটি খুলে রেখে তাক করা রয়েছে, সেখানে যাওয়া যাচ্ছে। গিয়ে অবাক হয়ে গেলাম। ওখানেও গিয়ে অনেকের মুখে এই একই কথা শুনলাম, তারাও নাকি ভিডিও দেখে এরকমই কিছু করেছে। যাই হোক, তোমাদের সঙ্গে এই মন্দিরকে শেয়ার করে নেওয়ার জন্য ঠিক পরের দিন সকাল সকাল পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। এটা মন্দিরের ভেতর ঢুকে গেছি আর ঘড়িতে দেখো ঠিক সকাল 6:45 বাজছে। 6:30টার মধ্যেই আমি বুঝতে পারলে ঢুকে গেছি। যেখানে জুতো রেখে ফার্স্ট ঢুকলাম, এন্ট্রি করলাম, সেই জায়গাটা এখনও একদম পুরো সূর্য উঠছে মাথার ওপর, পূর্ণ ছায়া পড়ছে। আর সামনে এই যে মন্দির, জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেব কেউ কৃষ্ণ রূপে, কেউ নারায়ণ রূপে, আরও কত রূপেই না আমরা পুজো করে থাকি। আর পুরো মন্দির প্রাঙ্গণটা দেখো কি বিশাল এলাকা। দূরে রথ রাখা রয়েছে, রথ তৈরি করা হয়েছে। যখন ওইদিকে যাব তখন ওদিকটা দেখাবো, কিন্তু পুরো স্পেসটা দুর্দান্ত। টাইট সিকিউরিটি আছে বলেই আমার মনে হলো। আধা পুলিশ রয়েছে এবং আধা মিলিটারি রয়েছে, এবং চেকিংও কিন্তু মানে পুলিশ চারদিকে ছড়িয়ে রয়েছে, সংখ্যায় অনেক, এবং ভালোভাবে সবার দিকে নজরদারি করা হচ্ছে। এই যে স্তম্ভটা, আমি যতদূর জানি পুরীর মন্দিরেতে এই স্তম্ভটির একটি আলাদাই মাহাত্ম্য। এখানেতেও ঠিক একইভাবে এটি তৈরি করা হয়েছে। এবং একটি মন্দির আছে যেখানে এইভাবে 1000 প্রদীপ জ্বালা হয়। এই যে স্তম্ভগুলো দেখছো, গায়ে যে বেঁকানো যে আঁকশে, এগুলো হচ্ছে প্রদীপ জ্বালাবার জন্য। তোমরা কি জানো এটা কোন মন্দিরে জ্বালানো হয়? তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই বলো। দেখো ঠিক সেমভাবে তৈরি করা হয়েছে। আশা করি ওখানে প্রদীপ যখন চলবে তখন খুব সুন্দর লাগবে। 1 তারিখেতে সবে পুজো হয়েছে, 3 তারিখ সকালবেলায় আমি পৌঁছে গেছিলাম। সুতরাং এখনও ফুলের মালাপত্তর কিছুই খোলা হয়নি, সমস্ত কিছু অ্যাজ ইট ইজ রয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে যদি প্রবলেম হয়, প্রত্যেকটা জায়গায় যেখানে সিঁড়ি রয়েছে সেখানেতে স্লোপিংয়েরও ব্যবস্থা রয়েছে, সুতরাং কোনো চাপ নেই। চলো আমার সঙ্গে তোমরাও ঢোকো জগন্নাথ দেবের মূল মন্দিরে। দেখো মন পুরো শান্ত হয়ে যাবে, এত ভালো লাগবে যে কী বলবো। তাই জন্য তোমাদের সাথে সিঁড়ির স্টেপগুলোকেও আমি শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দরজাটা দেখো কি সুন্দর, পুরো মোটা করে কাঠের কারুকার্য করা। দেখো সত্যি কথায় দোষ নেই, মেটেরিয়াল কিন্তু আমি এত চিনি না, তবে যেটুকু দেখেছি পুরো মন্দিরটা মার্বেল আর পাথর দিয়ে তৈরি। আর দরজাগুলো দেখেই বেশ বোঝা যাচ্ছে দারুণ শক্তপোক্ত, খুব ভালো কাঠের হবে। কারুকার্যগুলো সত্যি কথা বলতে কি একদম নিখুঁত, আর খুব ভালো লাগছিল। ঢুকেই প্রথমে এই প্রথম ঘরটি, এবং সামনেই রয়েছেন জগন্নাথ দেব। পুরীর মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল করার কোনো নিয়ম নেই, কিন্তু এই একটা ছোট ভিডিও মাঝে সাঝেই আমরা ভিডিও ইউটিউব, ইনস্টাগ্রাম, মানে যে কোনো রকম সোশ্যাল মিডিয়াতে আসতে দেখি যে দরজা খুলে পুরো ঢুকছেন এবং সামনে এরকমভাবেই জগন্নাথ দেবকে আরতি করছেন। ঠিক একইভাবে এখানেও সামনে জগন্নাথ দেব রয়েছেন। কি সুন্দর বড়, চারপাশে তোমরা দেখতেই পেলে। সুতরাং এটা হচ্ছে মন্দিরের প্রথম পার্ট, যেখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে সামনে সিঁড়ি দিয়ে নেবে এরকমই একটা সুন্দর, এত বড় একটা চাতাল। কি বিশাল বড় মন্দির প্রাঙ্গণ, আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। সামনে দুপাশে এরকম পুকুর করা রয়েছে, যাতে পদ্ম ফুটে রয়েছে, মানে ঠিক পদ্ম কিনা আমি বলতে পারবো না, বাট জলে আমি ফুলগুলো ফুটে থাকতে দেখেছি। আচ্ছা এগুলো কি পদ্মই তো, নাকি কি ফুল বলো তো? তোমরা প্লিজ কমেন্টে আমাকে বলে দাও। কচুরিপানার ফুল কি? প্লিজ কমেন্টে বলো। আর জানো একটা মজার ঘটনা শেয়ার করি। একটি পরিবার গেছে, এই 10-11 বছরের ছেলে, বাবা এবং মা। মা বলছে আয় এখানে পা ধুয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। 3 জনে মিলে ওই পুকুরে পা ধুতে যাচ্ছিলেন। ভাগ্যিস ওখানে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারী ছিলেন, তিনি তাদেরকে বাধা দিলেন, না ওই মন্দিরে পা ধোবেন না, টাচ করবেন না, এটা শুধুমাত্র সৌজন্য, সাজাবার জন্য। আর মন্দিরের কারুকার্যটা দেখো, দূর থেকে দেখিয়ে না, তোমাদেরকে কাছ থেকেই দেখাচ্ছি। পুরো একদম পুরো নিখুঁতভাবে পুরোটা করা, খুব সুন্দর লাগছে। সব জায়গায় স্বস্তিক করা,
কলা কলা গাছ পাতা, ওপরে সুন্দর ফুলের মালা, তাতে ঘণ্টা ঝুলছে। একদিনের পুরনো হয়েছে, আশা করি এগুলো সবসময় চেঞ্জ হতে থাকবে। এবং আর একটা কথাও বলি, আচ্ছা সেটা কথাটা পরে বলবো। এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ যেখানে আমরা প্রবেশ করলাম, এবং পুরো কক্ষটা দেখো কি সুন্দর, পুরো আলো দিয়ে সুসজ্জিত, অন্ধকারের কোনো স্থান নেই, চারদিক যেন আলোকময় থাকুক, সুন্দর পাখা টাখা লাগানো, খুব ভালো ব্যবস্থা। আর সামনে কি রয়েছে দেখাচ্ছি, ওই দেখো ওইখান থেকে আমরা এলাম, তারপরে এটা দ্বিতীয় কক্ষ। এবার দেখো স্বয়ং বিষ্ণু শয়নমান। কি একটু কাছ থেকে দেখবে? চলো আর একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই। মন ভরে দেখে নাও, প্রাণ ভরে প্রণাম করে নাও। যারা যেতে পারছো না এক্ষুনি, বা যাদের পায়ে ব্যথা আছে, যারা যেতে পারবেন না, সবার জন্য আমার এই ভিডিও। মন ভরে আপনারা দেখুন, প্রাণ ভরে প্রণাম করুন, আর আমার সঙ্গে এগিয়ে চলুন মূল মন্দিরের দিকে। গুটি গুটি পায়ে এবার আমরা এগিয়ে চলেছি মূল মন্দির প্রাঙ্গণে। ওইখানে রয়েছে আমার জগন্নাথ দেব। সিঁড়ি দিয়ে নেবে, আবার একটা সুন্দর উঠোন। এবার সিঁড়ি দিয়ে একটুখানি কিন্তু উঠতে হবে। যাদের প্রায় প্রবলেম রয়েছে তাদের জন্য বলি, সিঁড়ির স্টেপগুলো কিন্তু খুবই ছোট ছোট এবং সরু সরু, সুতরাং উঠতে হয়তো একদমই কোনো বেশি প্রবলেম হবে না। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন, মাত্র কয়েক মাস আগে আমার পা ভেঙে গেছিল, তাতেও কিন্তু আমার উঠতে কোনোই সমস্যা হয়নি। সুতরাং আশা করি আপনারাও খুব ভালো করে উঠতে পারবেন। গায়ের কারুকার্যটা দেখলেন কি সুন্দর, মূর্তিটা পুরো খোদাই করে আঁকা। এবার হচ্ছে ওই মন্দিরে ঢুকেই এটা হচ্ছে প্রথম ঘর। কি বিশাল একটি সুসজ্জিত ঘর। এই দরজার ঠিক ওপরে আমার মনে হয় এটা হয়তো কালো কষ্টি পাথর হবে, যেখানেতে হয়তো বিষ্ণুর দশাবতারকে হয়তো খোদিত করে রাখা হয়েছে। আমি কিন্তু এই ব্যাপারেতে একদমই শিওর নই, এই ব্যাপারে আমার জ্ঞান কিন্তু খুবই সীমিত। শুধু যা দেখি দু চোখ ভরে দেখে যাই, খুব ভালো লাগে তাই দেখি আর আপনাদেরকে দেখাই। আপনারা যদি জানেন তাহলে আমার কোনো ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন। তারপরে সেই ঘর থেকে এটি হচ্ছে সেই ঘরের দ্বিতীয় কক্ষ। প্রথম ঘরে ঢুকলাম, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় ঘর, যেখানে এর আর একটা ওরকম বড় একটা কালো স্তম্ভ রয়েছে, এবং তারপরেতে এইরকম আরও স্তম্ভ সমস্ত করা রয়েছে, সেগুলো সুন্দর কারুকার্যময়, বিশাল বড়, কত বড় হল প্রাঙ্গণ আপনারা দেখতেই পাচ্ছেন। এই ঘরের দরজার উপরেও কিন্তু আবার ফটো রয়েছে, এবং দুপাশেতেও খোদাই করা মূর্তি রয়েছে। এগুলো কার মূর্তি আমি না সত্যি বলতে কি ঠিক বুঝতে পারিনি, কালো রঙের মধ্যে খোদাই করা তো আমি ঠিক বুঝতে পারলাম না। আর পুরীর মন্দিরেও গেছিলাম খুব ছোটতে, ওই 2-2.5 বছর বয়স হবে, ঠিক অতটা স্মৃতি মনে নেই। যদি আপনারা জানেন তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই বলুন। এবং এই দ্বিতীয় ঘর থেকে প্রবেশ করলাম মূল মন্দিরের মধ্যে তৃতীয় ঘরে, যেখানে রয়েছে তোমার আমার সকলের আমাদের যোগুবাবু, যোগুদাদা জগন্নাথ দেব। সঙ্গে রয়েছেন বলভদ্র এবং সুভদ্রা। চলো জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখে আমরা বলি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই মন খুলে বলেছে তো? চলো আবার বলি জয় জগন্নাথ। এত ভালো লাগলো, এত ভালো, এত সুন্দর যে কি বলবো। আর চাবির গোছাটা দেখো, আমার না খুব অদ্ভুত লাগলো, ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর। সবাই আশা করি প্রাণ ভরে মন ভরে প্রণাম করেছো। তোমাদেরকে ভিডিও করে দেখাবার এই একটাই তো উদ্দেশ্য, যাতে তোমরা সবাই খুব ভালো করে প্রণাম করে দর্শন করতে পারো। যারা এক্ষুনি যেতে পারছো না তাদের জন্য অবশ্যই কিন্তু একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে। সেই মন্দির থেকে এটা হচ্ছে সাইডের দরজা, এখান দিয়ে বেরিয়ে আসার, মানে ডান পাশের যে দরজা ছিল এটা হচ্ছে সেই সাইড পোর্শন, এখান থেকেই বেরিয়ে এলাম। চলো তোমাদের সাথে জগন্নাথ দেবের একটা ছোট্ট গল্প শেয়ার করি। একজন কসাই ছিল, সে মাংস কেটে যে দাড়িপাল্লায় ওজন করত, তার অপর দিকে দাড়িপাল্লাতে ওজন করার জন্য শালগ্রাম শিলাকে ব্যবহার করত। বর্তমানে সে জানতো না যে সেটা শালগ্রাম শিলা, তবে যখনই সে ওজন করত খুব সুন্দর সে কীর্তন গাইত। একদিন এক সাধু সেখান দিয়ে যাচ্ছিল, সে শালগ্রাম শিলা দেখেই চিনতে পারে এবং কসাইকে এসে বলে, এ তুই কি অনাচার করছিস? সে খুব ভয় পেয়ে যায় এবং সাধুকে বলে, আপনি এই শালগ্রাম শিলার প্রকৃত মর্ম জানেন, এর পুজো করতে পারবেন, এটি আপনি নিয়ে যান। সাধু শালগ্রাম শিলাকে সেখান থেকে নিয়ে আসে, সেটিকে শুদ্ধাচারে শুদ্ধ করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আসনে বসিয়ে পঞ্চব্যঞ্জন রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ করে পুজো করে। কিন্তু সেদিন রাতে জগন্নাথ দেব সাধুর স্বপ্নে আসে, বলে, এ তুই কি করলি? কসাই আমাকে কত ভালো করে গান শোনাতো আর দাড়িপাল্লায় বসিয়ে বসিয়ে দোল খাওয়াতো, আমার দোল খাওয়া বন্ধ করলি আর কীর্তন শোনাও বন্ধ করলি। ওর কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে, যা আমাকে কসাইয়ের কাছে দিয়ে আয়। সাধু তাকে স্বপ্নেতেই অনেক বোঝায়, আপনি ওখানে কেন যাবেন? ও তো আপনার জায়গা নয়, ওখানে যে মাংস কাটা হচ্ছে মাংসের জায়গা, ওখানে আপনার জায়গা নয়।
কিন্তু জগন্নাথ দেবের এক না, আমি ওর কাছেই যাব, ওখানেই বসে বসে তুলবো আর ওর কীর্তন শুনবো। সাধু পরের দিন গিয়ে কসাইকে শালগ্রাম শিলা ফেরত দিয়ে আসে। কসাই ভাবান্বিত হয়ে যায়, সত্যি জগন্নাথ দেব আমাকে এত ভালোবাসেন। তিনি সেই কসাইখানা বিক্রি করে দেন এবং জগন্নাথ দেবকে দেখার জন্য জগন্নাথ দেবের ধাম পুরী যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। অনেক পথ চলতে থাকে, মাঝে অনেক কীর্তনীয়া দলের সঙ্গেও দেখা হয়, তাদের সঙ্গেও যাওয়ার চেষ্টা করে, কিন্তু যারা তাকে কসাই বলে চেনে তারা কেউ তাকে দলে নিতে চায় না। এইভাবে পথশ্রমে ক্লান্ত হয়ে দিনের শেষে সে একটি বাড়ির সামনে গিয়ে বসে পড়ে। সেই বাড়িতে যে মহিলা থাকতেন তিনি স্বভাবে খুব একটি ভালো ছিলেন না। তিনি কসাইকে দেখে কুপ্রস্তাব দেন। কসাইয়ের মনে তখন শুধুই জগন্নাথ দেব। তিনি ইশারায় মহিলাকে চলে যেতে বলেন, কিন্তু মহিলা ভাবেন যে সে হয়তো তার স্বামীকে সরিয়ে দিতে বলছে, তাহলে পরেই সে সেখানে কসাই সেখানে যাবে। মহিলা গিয়ে নিজের স্বামীকে খুন করেন কসাইকে পাওয়ার জন্য। বাস্তবিক ক্ষেত্রে কসাই দেখতে অত্যন্ত সুপুরুষ এবং বলিষ্ঠ ছিল, তাই জন্যই মহিলা এই কাজটি করে বসেন এবং এসে কসাইকে বলেন, চলো, আমি আমার স্বামীকে মেরে দিয়েছি, এবার তুমি আমার সাথে চলো। কসাই তখন বলে, তুমি কি করলে? আমি তো জগন্নাথ দেবের জন্য সমর্পিত প্রাণ, আমি তোমার কারুর কাছে যাব না, আমি জগন্নাথ দেবের কাছে যাব। মহিলা তখন গিয়ে রাজার কাছে নালিশ জানায়, এই লোকটির কুদৃষ্টি আমার ওপরে পড়েছে, তাই জন্য এ আমার স্বামীকে মেরে দিয়েছে আমাকে পাওয়ার জন্য। রাজার কাছে সে বিচারে ওঠে। সে বোঝে সে যাই বলুক তার কাছে কোনো প্রমাণ নেই, সুতরাং তার কিছুই হবে না। সে শুধুমাত্র রাজাকে নিবেদন করে যে আমার যেন দুটি পা এবং দুটো চোখকে যেন বাঁচিয়ে রাখা হয়, যাতে পায়ে হেঁটে আমি জগন্নাথ দেবের কাছে পৌঁছাতে পারি এবং চোখ ভরে, নয়ন ভরে যেন আমি আমার জগন্নাথ দেবকে দেখতে পারি, আমার প্রভুকে দেখতে পারি। রাজা তার এই কথা রেখে সে যে 2 হাত দিয়ে যে নারীকে চেয়েছে বলে তার অভিযোগ, সেই 2 হাতকে কেটে দেওয়া হয়। তাতে কিন্তু কসাই খুবই খুশি হয়, আমার প্রভুরও 2 হাত নেই, আমারও 2 হাত নেই। আচ্ছা, এখানে একটু থামি গল্পের। এই দেখো, আমরা বেরিয়ে আসছিলাম পেছনের গেট দিয়ে, তোমরা দেখতেই পেলে পরপর আরও কত রকম নবগ্রহের মন্দির ছিল, মা লক্ষ্মীর মন্দির ছিল, সমস্ত তোমাদেরকে পুরো একদম অ্যাকুরেট স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবং বেরিয়ে আসতে গিয়ে তখন দেখি জগন্নাথ দেবের জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য কি তোমাদেরকে না দেখিয়ে পারি? কি শুভ দৃশ্য! জগন্নাথ দেবের জন্য সকালের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, রান্নাঘরে রান্না হচ্ছে। তো ভাবলাম যে যেখান থেকে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গাটা একটু উঁকি মেরে দেখবো না, আমার ঠাকুরের রান্না হচ্ছে। এই ভোগ নিয়ে যাচ্ছে, ভোগ নিয়ে বেরিয়ে যাওয়ার পরেই চলো তোমরাও আমার সঙ্গে চলো, একটু উঁকি মেরে দেখি রান্নাঘরে ঠিক কিভাবে রান্না হচ্ছে। তার আগে দেখো, ঢেকে নিয়ে জগন্নাথ দেবের জন্য ওই যে সামনেই মূল মন্দির, ডান দিকে কত রকমের খাবার দাবার নিয়ে যাওয়া হচ্ছে। পেছনের গেট দিয়ে ঢোকবার আবার উপায় নেই, সামনের গেট দিয়ে অনেকটা ঘুরে আসতে হবে। কিন্তু এই দেখো, এই সাইডে যে রান্নাঘর, এখানে রান্না বান্না হচ্ছে। আর বেরিয়ে এসে রান্নাঘরের পেছনের দিকে দেখি এরকম হাঁড়ি রাখা, পুরী জগন্নাথ মন্দিরে যেরকম হাঁড়ির ওপর বসে বসে রান্না হয়, আশা করি এখানেও ঠিক সেরকমই হচ্ছে। ঠিক এরকমভাবে হাঁড়ি রাখা, এখানে আমার যোগবাবুর রান্না হচ্ছে। আচ্ছা চলো আবার তোমাদেরকে গল্পের আগের পর্যায়ে নিয়ে যাই। তো রাজা সেই কসাইয়ের 2 হাত পুরো কেটে দেয়। কসাই তাতে খুবই খুশি হয়, আমার প্রভুরও হাত নেই, আমারও হাত নেই। অতি কষ্টে রক্তে জামা তার ভিজে যাচ্ছে, সেই অবস্থায় পথশ্রমে কান্ত কসাই পৌঁছায় পুরীধামের দোরগোড়াতে। তারপরেতে জগন্নাথ দেব তার সেবাইতদের বলে, আমার বড় ভক্ত এসছে, যা তোরা পালকি নিয়ে যা, গিয়ে আমার ভক্তকে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে সেবাইতরা পালকি নিয়ে ছোটে। পুরীধামের কাছে মূল দরজার কাছে এসে তারা জিজ্ঞাসা করে যে কে জগন্নাথ দেবের ভক্ত কে? তাতে সবাই, সকল জ্ঞানী গুণী সাধু সন্ন্যাসীর এগিয়ে আসে, আমি জগন্নাথ দেবের ভক্ত। তারা কাউকে চিহ্নিত না করতে পেরে আবার রথ নিয়ে ফিরে আসে। জগন্নাথ দেব জিজ্ঞাসা করে, কিরে তোরা আমার ভক্তকে নিয়ে এলি না, আমার বন্ধুকে, আমার সখাকে নিয়ে এলি না, যে আমার আবার কীর্তনিয়া গান শোনাবে? তারা বলে, কাকে নিয়ে আসবো প্রভু, আমরা তো তাকে চিনতেই পারলাম না। জগন্নাথ দেব বলে, দেখবি আমার মতো তারও 2 হাত নেই। তারা আবার চায়। দেখে সেই কসাই রাস্তার এক কোণ ধরে হাঁটতে হাঁটতে আসছে, রক্তে তার সারা জামা কাপড় সর্বস্ব ভিজে গেছে, তবুও সে হেঁটেই চলেছে আর মুখে শুধু একটাই কথা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তারা তাকে চিনতে পারে এবং পালকি নিয়ে গিয়ে যায়। আসো, প্রভু তোমার জন্য রথ পাঠিয়েছে, সেই পালকিতে চেপে বসো। সে উঠতে চায় না। একবার যদি এখানে বসে পড়ি তাহলে প্রভুর কাছে পৌঁছাবার জন্য আমার দেহে যেন আর প্রাণের কিছু অবশিষ্টই থাকবে না, তার থেকে তোমরা আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো, এইভাবেই আমি আমার প্রভুর কাছে পৌঁছে যাই। তারা তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। সেভাবে বাবা, আমার প্রভু আমার জন্য রথ পাঠিয়েছে, সে আরও ভাবাকুল হয়ে যায়। মূল মন্দিরের ফটকের পরে ঢোকার পরেতে সে দেখতে পায় প্রধান সেবাইত ষষ্ঠাঙ্গ প্রণাম করছে জগন্নাথ দেবকে, সামনের দিকে 2 হাত দিয়ে। সেও প্রণাম করতে থাকে এবং ভাবে, আমার যদি 2 হাত থাকতো তাহলে আমিও সামনের দিকে এইভাবেই 2 হাত বাড়িয়ে আমার প্রভুকে একটা প্রণাম করতে পারতাম।
সঙ্গে সঙ্গে দেখতে দেখতে তার দুটো হাত গজিয়ে যায়। সে আরও আনন্দে আকুল হয়ে ভগবানের ভক্তি স্রোতে ভেসে গিয়ে চিৎকার করে ওঠে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরকম জয় জগন্নাথের আরও অনেক 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 কথা রচিত আছে। পুরীর বিভিন্ন ঘরে ঘরে আনাচে কানাচে জগন্নাথ দেবের পান খাওয়া থেকে শুরু করে জগন্নাথ দেবের খিচুড়ি খাওয়া পর্যন্ত। সেসব গল্প নহে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আর একদিন নিয়ে আসবো। এই গল্প এবং জগন্নাথ দেবের মন্দির তোমাদের কেমন লাগলো? আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি মন্দিরের একদম বেরিয়ে যাওয়ার পথে। কোনো কিছু ঘাড়ঘুল্লি খাওয়ার ব্যাপার নেই, যদিও জায়গাটা অনেক বড়, কিন্তু প্রত্যেকটা জায়গা একদম পুরো ইন্ডিকেট করে দিচ্ছে কোন দিক দিয়ে এন্ট্রি এবং কোন দিক দিয়ে এক্সিট। প্রচুর পরিমাণে নিরাপত্তা রয়েছে। একটাই ব্যাপার, ওই গরম পুরো মাটি উঠছে এবং এখনও বেশ কিছু খোয়া টোয়া মাটিতে পড়ে রয়েছে, যার মধ্যে হয়তো তোমাকে একটু খালি পায়ে যেতে হবে। আচ্ছা, সে কথায় পরে আসছি। এই দেখো, দেখতে দেখতে পেছনের ওই রথগুলোর কাছে এসে গেছি। রথগুলো তোমাদের একটু কাছ থেকে দেখাই। আর সবচেয়ে ভাল লেগেছে, প্রত্যেকটা রথের সামনে সেই ঘোড়া নিয়ে বসে রয়েছে, একটি কালো, একটি হলুদ এবং আরেকটি সাদা, জগন্নাথ, বলরাম এবং আমার সুভদ্রার জন্য। আর এই দেখো, এখানেতেই হয়েছিল, এখনো প্যান্ডেল খোলা হয়নি, সবে তো মাত্র একদিন হয়েছে, এখনো প্যান্ডেল পত্তর খোলার কাজ চলছে। কি বিশাল বড় মন্দির প্রাঙ্গণ, দেখো মন্দিরের ওটা কত বড়, ঠিক আছে, বাট এইখান থেকে মাত্র কইটুকুনি লাগছে। এতেই তোমরা বুঝতে পারছো যে মন্দিরের পুরো প্রাঙ্গণটি ঠিক কতটা বড়। এবার তোমাদের দেখাই যে জুতো রাখার জায়গাটা। প্রথম দিন আমরা এখানে লুজভাবে জুতো রেখে গেছিলাম, মানে 1 মে হয়েছে 2 মে, এবং কিন্তু 3 মে থেকেই এসে সকাল থেকেই দেখছি এইভাবে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। মানে তোমাকে কুপন দেবে, সেই এবং এই নীল রঙের ব্যাগের ওপরেও সেই কুপন নাম্বার লেখা রয়েছে, তুমি জুতোর মধ্যে ভরে দিয়ে দেবে। ডান দিকে হচ্ছে জুতো জমা দেওয়ার এবং বাঁ দিকের টেবিলে হচ্ছে জুতো নেওয়ার জায়গা। সেই নীল ব্যাগের মধ্যে এই যে পুরো জুতো রয়েছে, যতজনই থাকো ব্যাগের মধ্যে জুতো সুন্দর করে ঢুকে যাবে, ব্যাগের সাইজ যথেষ্ট বড়, জুতো একদম পেয়ে যাবে। আর এই যে সামনে এই লোকটির সামনে এই যে কুপন রাখা রয়েছে, এই কুপন যখন যাবে তোমাকে দিয়ে দেবে এবং যখন জুতো নিতে আসবে তখন ওইখান থেকে কুপন নিয়ে নেবে। সুতরাং পরের দিন যখন এলাম তখন দেখলাম এই জুতো যে মিসপ্লেস হওয়া সেরকমও আর কোনো ব্যাপার নেই। সুতরাং ওই আর কি, একটা জিনিস স্থাপিত হওয়ার পর কোনো জিনিস একটু সেট হতে একটু তো টাইম লাগে, শুধু সেটুকুই টাইম। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ড্রেসের ব্যাপার নেই এবং তুমি ভেতরে গিয়ে সমস্ত মোবাইল নিয়ে ঢুকতে পারবে, কোনো কিছু রোকটোক নেই। এটা হচ্ছে চৈতন্য গেট, তোমরা ওপরে দেখতেই পেলে চৈতন্যদেব। এটা হচ্ছে মেন যে দরজা, বাট মেন দরজা দিয়ে না, চৈতন্য গেটের সামনে দিয়েই কিন্তু ঢোকার জায়গা, ঠিক আছে। দ্বিতীয় দিন থেকে এই মেন গেটের এই যে দেখতে পাচ্ছ দরজাপত্র বন্ধ, এই যে চৈতন্য গেট যেটা তোমাদেরকে দেখালাম মেন চৈতন্য গেট, তার সামনে দিয়ে এই হচ্ছে তোমার ঢোকার রাস্তা। ডান দিকে এই যে পার্কিং করেছে, বিশাল বড় পার্কিং, কিছু না হলেও 200-300 গাড়ি তো ধরেই যাবে। বাঁ দিকে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বিশাল বড়। আর এই ডান দিকে যে সোজা রাস্তাটা, ওইটা তোমার চলে যাচ্ছে যে জুতো রেখে বাঁ দিক দিয়ে একদম সোজা একদম এন্ট্রি করে। প্রচুর পুলিশ, মিলিটারি, সিভিল লোক, সমস্ত কিছু রয়েছে। কোনো রকম অসুবিধা হওয়ার আমি তো কোনো ব্যাপার কিছু দেখতে পেলাম না। মানে ভিডিওয়ে তার আগে যেগুলো দেখেছিলাম সেগুলো আমার সম্পূর্ণরূপে মিসকমিউনিকেশন বলেই এবং লোককে বিভ্রান্ত করার চেষ্টা বলেই আমার মনে হলে। দেখো, অত পার্টি পলিটিক্স আমি বুঝি না, ঠিক আছে। সামনেই যে লেরুইয়ের হোটেল আর তার সামনেই হচ্ছে রেল স্টেশন, সুতরাং এটা বুঝতেই পেরে গেলে একদম লোকেশন একদম পুরো স্টেশনের পাশেই একদম হয়েছে। চলো, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টের অনুরোধ রইল। আজ তাহলে এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো।